অবশেষে ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন জো বাইডেন। 4 দেশের ক্ষেপণাস্ত্রকে এবছরের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। হামলাকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে ইভাঙ্কার টুইট বিতর্কের ঝড়। এবার কবর খনন করে ছেলের লাশ পাওয়ার আর্তনাদ এক কাশ্মীরি বাবার। ফিলিস্তিন এবং ভারত শাসিত কাশ্মীরের এখন একই অবস্থা বললেন ইমরান খান। ক্যাপিটাল ভবনে দাঙ্গা, পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বলছেন রুহানি। চমৎকার দৃশ্য, মার্কিন কংগ্রেস ভবনে তাণ্ডব নিয়ে এবার চীনের ব্যঙ্গ। এবং লাশ দাফন অস্বীকৃতি, পাকিস্তানের হাজারা শিয়া মুসলমানদের বিক্ষোভ অব্যাহত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। বলেছেন আগামী 20 জানুয়ারি দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। বৃহস্পতিবার কংগ্রেস জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের পর তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। আগামী 20 জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। বাইডেন কংগ্রেসের অনুমোদন পাওয়ার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফলের সঙ্গে আমি সম্পূর্ণভাবে ভিন্ন মত পোষণ করলেও ঘটনা হলো আমাকে সরে যেতে হবে। যা কিছুই হোক, আগামী 20 জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে ট্রাম্প আরও বলেছেন, আমি সব সময় বলে আসছি, কেবল বৈধ ভোট গণনা করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রেসিডেন্টের ইতিহাসে এটি সবচেয়ে মহান মেয়াদ হলেও এটি আমাদের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লড়াইয়ের কেবল শুরু। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার কংগ্রেসে এক যৌথ অধিবেশনে বসেন। উভয় কক্ষের এই অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকট্রাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হয় এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হয়। অধিবেশনের কয়েক ঘন্টা আগেই এর বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরাও ছিলেন। উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। আগামী 20 জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অধিবেশনের বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই মন্টানার সিনেটর স্টিভ টেইনস, ইন্ডিয়ানার মাইক ব্রাউন এবং জর্জিয়ার কেলি লোফার সহ অন্যরা জানান তারা আর বাইডেনের জয়ের বিষয়ে আপত্তি করবেন না। তবে কিছু রিপাবলিকান সদস্য অ্যারিজোনার ফলাফল চ্যালেঞ্জ করে সেখানে বাইডেন সামান্য ব্যবধানে জিতেছিলেন। শেষ পর্যন্ত সিনেটে সংখ্যালঘু ডেমোক্রেটিক ব্লকে অনেক রিপাবলিকান সদস্য যোগ দেন, যারা বাইডেনের বিজয় মেনে নেন। মূলত ইউএস ক্যাপিটালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ এই তাণ্ডবের ঘটনার পর নতুন করে বিতর্ক তৈরি থেকে বিরত থাকেন তারা। ওই সহিংসতায় এক নারীসহ অন্তত 4 জন নিহত হয়। বুধবার আইন প্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবনে ইউএস ক্যাপিটালে ঢুকে পড়ে। দেখা যায় শত শত বিক্ষোভকারীরা ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, চলতি 2021 সালের ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠান এক গবেষণা রিপোর্টে তথ্য জানিয়েছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ আরও বলছে, 2020 সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে। ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, 2021 সালে মিশর, জর্ডান, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা জোরদার করতে হবে। একই সাথে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলায় ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রেখেছে।
কংগ্রেসের ক্যাপিটাল হিলে ইতিহাসের জঘন্য হামলার পর তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে টুইট করেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। যদিও সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যে সেই টুইট তিনি ডিলিট করে দেন। বুধবার ওয়াশিংটন ডিসির হামলার ঘটনার পর টুইটে ইভাঙ্কা লেখেন, আমেরিকার দেশপ্রেমিকরা নিরাপত্তা ভঙ্গ করা অথবা দেশের আইনের প্রতি অসম্মান প্রদর্শন মেনে নেওয়া হবে না। এই সংঘাত বন্ধ হওয়া দরকার। দয়া করে আপনারা শান্ত হন। ইভাঙ্কার ওই টুইট ঘিরে নিন্দা ঝড় শুরু হলে তিনি টুইটটি মুছে ফেলেন, কিন্তু সেই টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচন ঘিরে এমন সহিংসতা এবারই প্রথম। এ হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে, আটক হয়েছেন 52 জন। এসব ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আগামী 20 জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারত শাসিত কাশ্মীরে এখন কনকনে শীত। এই আবহাওয়ার মধ্যে মুস্তাক আহমেদ ওয়ানি তার কিশোর ছেলের জন্য একটি কবর খনন করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন, কারণ ওই কবরের ভেতর কোনো লাশ নামানো হয়নি। এই ঘটনায় হতবাক একদল দর্শনার্থী নীরব দাঁড়িয়েছিলেন, কারণ অর্ধ খোঁড়া কবরের ভেতর হাঁটু গেড়ে দাঁড়িয়েছিলেন আহমদ। তারপর সে উঠে দাঁড়িয়ে তার পিঠ সোজা করে লোকজনের মুখোমুখি হন এবং রেগে গেন। এক পর্যায়ে চিৎকার করে সে বলতে শুরু করলো, আমি আমার ছেলের লাশ চাই। আমি ভারতকে বলছি, আমার ছেলের লাশ আমাকে ফিরিয়ে দাও। পুলিশ জানিয়েছে 30 ডিসেম্বর শ্রীনগর শহরের উপকণ্ঠে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে সরকারি বাহিনী আহমেদের 16 বছর বয়সী ছেলে আথের মুশতাক ওয়ানি এবং আরও 2 যুবককে গুলি করে হত্যা করে। কারণ হিসেবে বলা হয় তারা সন্ত্রাসীদের সহযোগী ছিল এবং ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল। তবে নিহতের পরিবার বেশ জোর দিয়ে বলছে তারা সশস্ত্র বিদ্রোহী ছিল না, ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়। তবে এই দাবি কতটা সত্য তা নিশ্চিত করার কোনো সুযোগ ছিল না। ফিলিস্তিন ও ভারত শাসিত কাশ্মীরে বর্তমানে একই পরিস্থিতি বিরাজমান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তুরস্কের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলিরা ফিলিস্তিনের সাথে যা করছে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না। ইহুদিবাদী রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার পেছনে তিনি 2টি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথমত, কাশ্মীরে আর ফিলিস্তিনে বর্তমানে একই পরিস্থিতিই রয়েছে। আমরা যদি দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেই তবে কাশ্মীরের প্রতি ভারতের কর্মকাণ্ডকে সমর্থন জানানো হবে, যা সম্পূর্ণভাবে আমাদের রাষ্ট্রের নৈতিকতার লঙ্ঘন। দ্বিতীয়ত, পাকিস্তানের নীতি প্রণয়নের জনক মোহাম্মদ আলী জিন্নার কথা স্মরণ করে ইমরান খান বলেন, এ বিষয়ে তিনি বলেছিলেন, যতদিন না ফিলিস্তিনের মাটি থেকে অন্যায় নির্মূল হচ্ছে, তারা তাদের ভূখণ্ড ফিরে না পাচ্ছে, ততদিন পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। পশ্চিমাদের ইসলাম ফোবিয়ার বিষয়ে ইমরান খান বলেন, পাশ্চাত্য নেতারা যারা ইসলাম ফোবিয়া নিয়ে চাঞ্চল্যতা সৃষ্টি করছেন তারা মূলত বুঝতে চান না আমরা মুসলিমরা পবিত্র কোরআন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কতখানি অনুভব করি। পাশ্চাত্য দেশগুলোতে কিভাবে ইসলাম ফোবিয়া বন্ধ করা যায় সে বিষয়ে তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ফোরামগুলোতে মুসলিমদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুভূতি বোঝার বিষয়ে চাপ সৃষ্টি করা। আমাদেরকে তাদেরকে ব্যাখ্যা করতে হবে বাক স্বাধীনতার নামে মহানবীর সমালোচনা আমাদের জন্য কতখানি যন্ত্রণার। আমরা এটি বন্ধ করতে তাদের অনুরোধ করতে পারি। পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ইমরান খান বলেন, কাশ্মীর ইস্যুতে তুরস্ক ও পাকিস্তানকে যে সমর্থন দিয়েছে তারা তা ভুলবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, গতকাল আমেরিকার ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে। তিনি বলেন, এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ভঙ্গুর। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ 3টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গল্পগুলোর উদ্বোধন করেন তিনি। গতকাল ক্যাপিটাল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে বসে, যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেকট্রাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সে সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায়, তাতে অন্তত 4 জন নিহত হয়। প্রেসিডেন্ট রুহানি বলেন, অযোগ্য লোক যখন আগে ক্ষমতা পান তখন তিনি তার নিজের দেশ এবং বিশ্বের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিল বুধবার রণক্ষেত্রে পরিণত হয়। সদ্য নির্বাচনে পরাজিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়। লন্ডভন্ড ক্যাপিটাল বিল্ডিং। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করেনি চীন।
এই সংঘর্ষকে 2019 সালে হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে এই বিক্ষোভের তুলনা করেছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে যে ঘটনা ঘটেছে তার নিন্দায় সরব হয়েছে বেশিরভাগ দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংঘর্ষের নিন্দা করেছেন। এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে অন্যতম কালো দিন হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে চীনারা মেতে উঠেছে ব্যঙ্গ মশকরায়। বুধবার সকালে বিক্ষোভ শুরু হওয়ার পর গ্লোবাল টাইমস হংকং বিক্ষোভ এবং ক্যাপিটাল বিল্ডিংয়ে বিক্ষোভের ছবি পাশাপাশি রেখে দুটি ঘটনার মধ্যে সাদৃশ্য তুলে ধরার চেষ্টা করেন। 2019 সালে হংকংয়ে বিক্ষোভকারীরা শহরের লেজিসলেটিভ কাউন্সিল কমপ্লেক্স দখলে নিয়েছিল, আর ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল বিল্ডিংয়ে ঢুকে নির্বাচনে হারের প্রতিবাদ করতে থাকে। তাদের সেলফি তুলতে এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। এই ঘটনাকে নিয়ে ব্যঙ্গ শুরু করেছে চীন। সেদেশের এক সংবাদ মাধ্যম বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি হংকংয়ের বিক্ষোভকে একটি চমৎকার দৃশ্য হিসেবে উল্লেখ করেছিলেন। তাই ক্যাপিটাল হিলের এই ঘটনা নিয়ে তিনি একই কথা বলতে চান কিনা সেটা জানার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাকিস্তানের সরকারের আহ্বান উপেক্ষা করে তারা চতুর্থ দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছে। গত রোববার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় কয়লা খনির কাছ থেকে খুব ভোরে হাজারা শিয়া সম্প্রদায়ের 10টি শিশুকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। পরে তাদের কয়েকজনের মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে হাজারো সম্প্রদায়ের মুসলমানরা লাশ দাফন না করে বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভের অবসান ঘটাতে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার 2 সদস্য কোয়েটায় উড়ে গেছেন। তারা কর্মসূচি অবসানের জন্য বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু হাজারো সম্প্রদায়ের লোকজন সরকারের এসব প্রতিনিধির কথায় রাজি হননি। তারা এই ধরনের হত্যাকাণ্ডকে জাতিগত শুদ্ধি অভিযান বলে আখ্যায়িত করছেন। একই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে খোরা হাঁসের সঙ্গে তুলনা করছেন তারা বলছেন, হাজারো সম্প্রদায়ের নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তা বাহিনী কিছুই করছে না।